প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। থ্রি আর নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হানিফ রেজা। আপনারা সবাই জানেন, বাংলাদেশ আজ একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আমি যে বিশ্লেষণটি এখন করব, এটা কোনো আমার ব্যক্তিগত বিশ্লেষণ নয়, যদিও আমার মতামত রয়েছে। আপনারা হয়তো শুনেছেন চেতাম হাউস, যেটি একটি বিশ্বের বিখ্যাত পলিসি ইনস্টিটিউট, যাদের লক্ষ্য হলো বৈশ্বিক ভূ রাজনীতি, চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সংকট নিয়ে বিশ্লেষণের মাধ্যমে সরকারকে সহায়তা করা। এবং তারা বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং আওয়ামী লীগ নিয়ে একটি পর্যবেক্ষণমূলক আর্টিকেল পাবলিশ করেছে গতকাল। প্রিয় দর্শক, আমি আগেই বললাম যে চেতাম হাউস বিভিন্ন স্টেক হোল্ডার এবং সরকারকে একটি নিরাপদ, টেকসই, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়তে সহায়তা করে। তারা দ্বিতীয় বিশ্বের পর থেকেই এই কাজটি করে আসতেছে। এই প্রতিষ্ঠানের বিশ্লেষকদের মতে বাংলাদেশে আর শুধু একটি নির্বাচন নয়, বরং তা গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একটি কঠিন পরীক্ষাই বটে। বর্তমানে যে সরকার 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন ঘোষণা করেছে এবং সেই ইলেকশনে বিএনপির প্রত্যাবর্তনের যে বিশ্লেষণ বা ভবিষ্যৎবাণী মানুষ করতেছে, যেখানে বিএনপিকে প্রধান দল যারা সরকার গঠন করবে এবং জামাত যারা হবে বিরোধী দল, কিন্তু আদর্শিক ভিত্তিক তারা একে অপরের পরিপূরক। সব কিছু মিলিয়ে তারা একটি প্রশ্ন তুলেছে, সেটা হলো এটিকে একটি সত্যিকারের গণতন্ত্রের ফেরা, নাকি একটি প্রতিশোধের রাজনীতির নতুন এক অধ্যায়ের সূচনা বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন 2024 সালে যে কোটা আন্দোলন হয়েছিল, এবং প্রথমত ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলনটি হয়েছিল। পরবর্তীতে সে আন্দোলন সহিংস রূপ নেয় এবং বিএনপি এবং জামাত সে আন্দোলনকে সহায়তা করে। এবং তাদের যে অভিযোগগুলো ছিল সেটা হলো কোটা, দুর্নীতি, কর্তৃত্ববাদ এবং বিরোধী দলের প্রতি দমন পীড়ন। সেখানে অনেক মানুষ নিহত হয়েছিল, যদিও এই নিহতের সংখ্যা নিয়ে এখনও অনেক ভিন্ন মতামত রয়েছে, এবং কারা এই গুলি চালিয়েছিল সেটা নিয়েও ভিন্ন মতামত রয়েছে। অনেকে এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে প্রচারণা চালান, এবং সেটা নিয়ে অনেক মানুষের দ্বিমত রয়েছে। কারণ এই আন্দোলনের পরবর্তীতে যে অন্তর্ঘাতমূলক যে সহিংসতা আমরা দেখেছি, সব কিছুই স্বাধীনতার পক্ষে শক্তির উপরে ছিল, এবং সেই বিশ্লেষণ সেটা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, সেই আন্দোলনের পরিণতিতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা সরকার ভারতে চলে গিয়েছিলেন। প্রিয় দর্শক, চেতাম হাউসের সিনিয়র গবেষক চৈতি গজ বাজপাই বলেছেন যে এই তথাকথিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরও বাস্তবে পরিবর্তনের চেয়ে ধারাবাহিকতা বা হিংসা, হানাহানি এবং রিভেঞ্জ বা প্রতিশোধ বেশি দেখা যাবে। অর্থাৎ ক্ষমতার পরিবর্তন হলেও চারিত্রিক চরিত্রের কোনো পরিবর্তন তিনি পর্যবেক্ষণ বা তিনি আশা করতেছেন না। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন এক ব্যক্তি। তিনি হলেন প্রধান উপদেষ্টা হিসেবে, যার নৈতিকতা ছিল অটুট এবং মানুষ আশা করেছিল তার সেই নৈতিকতা নিয়ে। কিন্তু আজকে তার নৈতিকতা নিয়ে বিশাল একটা প্রশ্ন, কারণ তিনি তার নৈতিকতার যে উদাহরণ স্থাপন করার কথা, সে উদাহরণ তিনি স্থাপন করতে পারেননি। তিনি স্থাপন করেছেন হিংসা, হানাহানি, রক্তাক্ত এবং প্রতিশোধের এক নিষ্পৃহ খেলা তিনি বাংলাদেশে শুরু করেছেন। বাস্তবতা হলো 12ই নির্বাচন বা ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা, সময় খুবই সীমিত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো খুবই দুর্বল, পুলিশ তার ভূমিকা পালন করতেছে না, আর্মি এখন চৌকিদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং সরকার বলছে নির্বাচন, সংবিধান এবং প্রশাসনিক সংস্কারের কথা, যেগুলো মানুষের শুধুই স্বপ্ন ছাড়া
বাস্তবে তার কিছুই কোনো পরিলক্ষিত হয়নি। প্রিয় দর্শক, এখানে প্রশ্ন একটাই থেকে যায়, এই সংস্কার কি বাস্তবে বাস্তবায়িত কোনো সংস্কার কি হয়েছে, নাকি কখনো হবে, নাকি এটা শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকবে? প্রিয় দর্শক, 2025 সালের জুলাই চার্টার অখ্যাত কিছু রাজনৈতিক দল, তাদের সম্মিলিত অঙ্গীকার ছিল নির্বাচন কমিশনের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক ভারসাম্যের পুনঃপ্রতিষ্ঠা। ফেব্রুয়ারিতে এসব সংস্কারের উপর হবে গণভোট। এটা হবে জনগণের আসল পরীক্ষা, সেটাই মানুষ পরিলক্ষ্য করেছিল। কিন্তু মানুষ কি সত্যিই প্রাতিষ্ঠানিক সংস্কার চায়, নাকি শুধু এক দল যাবে আরেক দল আসবে, এক ধরনের নৈতিকতা বা অনৈতিকতা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দলীয়করণ, হত্যা, খুন, সেটা শুধু পরাক্রমে চলতেই থাকবে? তা এই বিশ্লেষণের মধ্যে স্পষ্ট সেটা উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে যায়, সেটা হলো জনাব মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন। সেটা বলেছেন যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল। এটা রাজনৈতিক কৌশল নাকি রাজনৈতিক স্ট্যান্ডার্ড, যাই হোক, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু তিনি সত্যি কথাটাই বলেছেন। সেটা হলো আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন কীভাবে দেশীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে, বা মানুষ কীভাবে এটা গ্রহণ করবে। কারণ আওয়ামী লীগ তার যে ফোরাম, তার অ্যালায়েন্স, সেটা বাংলাদেশের 50% ভোটের প্রতিনিধিত্ব করে। একটা দল যারা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল এবং তারা এক নাগাড়ে 15 বছর ক্ষমতায় ছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু তাদের আমলে যে বাংলাদেশের যে উন্নয়ন স্থাপিত হয়েছিল সেটা নিয়ে কারো কোনো দ্বিধা নেই এবং সারা বিশ্বে সেটা স্বীকার করেছে। সুতরাং একটা দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে কি সত্যিকারের কোনো গণতান্ত্রিক বা প্রতিযোগিতামূলক গণতন্ত্র স্থাপিত হতে পারে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিজেই বলেছেন আওয়ামী লীগ যদি তাদের ভুল স্বীকার করে, সরকারের রিকনসিলিয়েশন বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন। এই বক্তব্য দিয়ে তিনি একটি গভীর দ্বন্দ্ব তৈরি করেছেন। কারণ এই বক্তব্যের মাধ্যমে বাস্তবে যেটা প্রকাশ হয় সেটা হলো এই দলের নিষিদ্ধের পিছনে তার ভূমিকা রয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণনিপীড়ন বা গণহত্যা চালাচ্ছে তার ভিতরে তার ভূমিকা রয়েছে, এবং বাংলাদেশে যে একতরফা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা তার হিংসারই বহিঃপ্রকাশ। এই বিশ্লেষণে আরও উল্লেখ করা রয়েছে যে ডক্টর ইউনূস কি জাতীয় ঐক্যের পথে হাঁটছেন, না তিনি একটি নতুন রূপান্তরের জন্ম দিয়েছেন যেখানে ঘৃণা, বিভাজন এবং প্রতিশোধের রাজনীতি দ্বারা পরিচালিত। যদি এটি সত্যি দ্বিতীয় যুক্তি হয়ে থাকে প্রিয় দর্শক, তাহলে হওয়ার কথা ছিল এই দেশে ন্যায়, অন্তর্ভুক্তি এবং সমতার ভিত্তিতে একটি নির্বাচন বা একটা সমাজ ব্যবস্থা যেখানে সবার সমান অধিকার থাকবে। প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে পুরনো ব্যাধি হলো রিভেঞ্জ পলিটিক্স। আগে বিএনপিও জামাতের নিপীড়নের শিকার হয়েছে, সেখানে আমরা উল্লেখ করতে পারি, কিন্তু সেই কাজটি বিএনপিও জামাত করেছিল আওয়ামী লীগের উপরে, এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তারাও সেই কাজটি করেছেন। চাতাম হাউস সতর্ক করে বলেছে যে এই প্রক্রিয়ায় যে এনসিপির মতো ছাত্র আন্দোলনের ভেতরেই ক্রমশ তৈরি হয়েছে হতাশা, কারণ তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব বিলিয়ে দিয়ে জামাতের সাথে অ্যালায়েন্স করে তুলেছেন। পুরনো রাজনৈতিক যে সংস্কার বাংলাদেশে বা যে সংস্কৃতি ফিরে পাচ্ছে, আর রাজনীতি ফিরে পাচ্ছে পলিটিক্স অ্যাজ ইউজুয়াল, এখানে নতুন কোনো সমাজ ব্যবস্থা বা নতুন কোনো সংস্কার, নতুন কোনো উন্নত মানের ব্যবস্থা আমরা কোনো এই বর্তমানে যে পর্যালোচনা বা বর্তমানে যে সমাজ ব্যবস্থা বা ইলেকশন বা সংস্কার, পুরোটা বিষয়ে নতুনের কোনো ছোঁয়া নেই। প্রিয় দর্শক, চিরতিগজ বাজপাইয়ের ভাষায় একটা দলকে চরম থেকে আর এক চরমকে নিয়ে যাচ্ছে, একটা সমস্যা থেকে আরও সমস্যাটা গভীরতর করা হচ্ছে। জাতীয় পুনর্মিলন এখানে হচ্ছে না, এখানে হচ্ছে জাতীয় বিভাজন। প্রশ্ন একটাই, এই প্রতিরোধের চক্র কে ভাঙবে? প্রিয় দর্শক, রাজনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ দুর্নীতির সূচকে বাংলাদেশ 151তম 180টা দেশের মধ্যে। আমাদের প্রাকৃতিক সম্পদ ভেরি সীমিত, জ্বালানি এবং পুরোপুরি আমদানি নির্ভর, এবং প্রবৃদ্ধি কমেছে
গাণিতিক হারে কূটনৈতিক পরিবর্তন ভারত থেকে দূরে সরে গিয়ে বাংলাদেশ এখন আশ্রয় নিয়েছে চীন এবং পাকিস্তান ও তুরস্কের দিকে। এই সুযোগটি হয়তো ভালো হতে পারে বা খারাপও হতে পারে, কিন্তু একটি মহৎ শক্তি বা একটা পরাশক্তি যখন আপনি তাদেরকে নাকচ করবেন, তার একটা প্রভাব অবশ্যই বাংলাদেশের ফরেন পলিসিতে অবশ্যই পড়বে, যেটা বাংলাদেশের জন্য চরম সমস্যা তৈরি করতে পারে। নাওমি হোসেন বলেছেন যে বাংলাদেশ সরকারগুলো অর্থনৈতিক পারফরমেন্সের উপরে তাদের বৈধতা পায়। এই নতুন সরকার হাতে গরিবদের সহায়তা বা অর্থনৈতিক পুনর্গঠনের মতো খুবই কম আর্থিক সুযোগ সুবিধা রয়েছে। তিনি আরও সতর্ক করে বলেছেন যে দলই ক্ষমতায় আসুক, তাদের একমাত্র বড় নিয়ন্ত্রণ হতে পারে আর একটি গণ অভ্যুত্থানের আশঙ্কা, যেখানে আওয়ামী লীগকে ইঙ্গিত করেছে যদি বাংলাদেশের প্রকৃত সংস্কার না হয়, বাংলাদেশের মানুষের মনের যে বাসনা যে পূর্ণ না হয় এবং এই হত্যা বিভাজনের রাজনীতি যদি বন্ধ না হয়, তাহলে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান ঘটবে এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।